আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না? ওকে। তা দেখেন আমাদের আলোচনা শুরুতে আমাদের ইমেল প্ল্যাটফর্মটা কি হয়েছে, ইমেল প্ল্যাটফর্মগুলো সবগুলো একই রকম, হ্যাঁ। যেমন লাইক জিমেল, হ্যাঁ, জিমেল কিছু অপশন আছে, একটা হচ্ছে ইনবক্স, স্টার, সংস্থা, তারপর হচ্ছে সেন্ড, তারপর ড্রাফট, হ্যাঁ, তারপরে রয়েছে আপনার স্পাম, স্পাম রয়েছে, ইম্পর্টেন্ট রয়েছে, চ্যাট রয়েছে, অল ইমেল রয়েছে, ক্যাটাগরি ক্যাটাগরি রয়েছে। আর ইনবক্সের মধ্যে একটা পার্ট রয়েছে, কী কী পার্ট রয়েছে, প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন, আপডেট করা, হ্যাঁ। তো দেখেন আমরা যখন মেইল ক্যাম্পেইন করি তো প্রত্যেকটা ইমেল প্ল্যাটফর্মে একটা বিহেভিয়ার আছে। যেমন ধরেন কিছু মেইল আপনি প্রাইমারিতে পান, কিছু মেইল আপনি প্রমোশনে পান, কিছু মেইল আপনি আপডেটে পান, তাই কিনা বলেন? তো অনেক সময় আপনারা যখন ইমেল ক্যাম্পেইন করবেন আপনাদের ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ভাই আমি একটা মেইল পাঠাবো, এটা প্রাইমারি চেক করতে হবে, ইনবক্স করতে হবে। যদি আপনার ক্লায়েন্ট বলে ইনবক্স করতে হবে, ইনবক্স মানে কিন্তু হচ্ছে কি যে প্রাইমারিতে গেলেও ইনবক্স, প্রমোশনে গেলেও ইনবক্স, আপডেট আসলেও ইনবক্স, ফোরামে আসলেও ইনবক্স, মানে আপনার যেখানে আসবে সেটা কিন্তু ইনবক্স, ঠিক আছে। কিন্তু আপনার তাহলে আপনাকে যেটাকে বলে যে ইনবক্স মানে প্রাইমারি, তাহলে আপনি ভুল বলবেন না ইনবক্স মানে প্রাইমারি, ইনবক্স মানে প্রাইমারি বোঝাবে আপনাকে। ক্লায়েন্ট যদি বলে আপনাকে ইনবক্স করতে হবে, বলবেন হ্যাঁ আমি ইনবক্স করতে পারবো। ইনবক্স মানে কি? প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন, আপডেট আর ফোরাম, এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের ইনবক্স। আর স্পাম কি? যা ইনবক্স না তাই হচ্ছে স্পাম, যা ইনবক্সে যায় না তাই স্পাম। এই ইমেল ডেলিভারিটা দুটো হয়, একটা হচ্ছে ইনবক্সে ডেলিভারি হয়, ইমেল ডেলিভারি টাইপ তিনটা, একটা হচ্ছে ইনবক্স, একটা স্পাম, আর একটা হচ্ছে বাউন্স। বাউন্স মানে হচ্ছে আমি ইমেল সেন্ড করছি, ইমেলটা জানি, ইমেল অ্যাড্রেস সব ভুল হয়েছে বা ইমেল সার্ভারের সমস্যা আছে, ওই বা ইনকামিং অফ আছে, যার কারণে কি অনেক সময় মেল পাঠালে মেলটা ব্যাক করে চলে আসে, এটাকে বলা হয় কি বাউন্সড। মানে আমাকে মেল পাঠালে আপনি মেলটা পেলেন না, আপনার না আগে ব্যাক করে চলে আসে আমার কাছে, এটাকে বলা হচ্ছে বাউন্স ইমেল, ঠিক আছে। তাহলে ইমেলের ডেলিভারি কত ধরনের হয়? তিন ধরনের, একটা হচ্ছে ইনবক্স ডেলিভারি, একটা স্পাম ডেলিভারি, এটা হচ্ছে বাউন্স হয়। তো আপনাকে বলতে পারে যে না আমাকে ইনবক্সের মধ্যে আমি মেল সেন্ড করে আমার মেলগুলো প্রমোশনে যায়, এটাকে প্রাইমারি সেট করতে হবে, কোয়েট করতে হবে, প্রাইমারি সেট করতে হবে। আমার কাছে বোঝাতে হবে, দেখেন যে আমরা প্রাইমারিতে কতজন ট্রাই করতে পারি, কিন্তু আপনার মেইলটা যে প্রাইমারিতে আসবে এই বিষয়টা আমরা নিতে পারবো না, ঠিক আছে। কি বলবেন যে আপনার মেইলটা যে প্রমোশনে যাতে সমস্যা নেই, আমরা আপনার কাজ করতে পারি, কিন্তু এই মেইলটা যে প্রাইমারিতে দেবে এই বিষয়টি আমরা দিতে পারবো না। কেন দিতে পারবো না? যে আসলে মেইল একটা পলিসিতে মেনটেন করা যাবে, মেইল মেইল প্ল্যাটফর্মগুলোতে পলিসি মেনটেন করে। পলিসিটা কি? তো আপনি একটা অফার দিচ্ছেন যে আজকে আমার কোম্পানি 10% এই প্রোডাক্টের উপরে, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে প্রমোশন বলে না কাজটাকে? তা আপনি একটা কাজ করলেন, প্রমোশনাল কাজ করে এটাকে কি প্রাইমারি আনা সম্ভব? হ্যাঁ দেখেন এটা কেন গুগল কেন দেখেন এই প্রাইমারি, সোশ্যাল, প্রমোশন, আপডেট এতগুলো তারা ফিল্টারিং করলো। দেখেন গুগল রিয়েলাইজ করলো যে একটা ব্যক্তি যখন ইমেল ইউজ করে সে অনেক কারণে ইমেল পেয়ে থাকে। যেমন ধরেন সোশ্যাল, আমাদের যাই সোশ্যালে দেখতে পারবো যে আমরা যদি সোশ্যাল মিডিয়ার আমাদের ইমেলটা ওপর সোশ্যালে ক্লিক করে দেখবো যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যা কাজ, আমাদের সোশ্যাল মিডিয়া ধরেন ইউটিউব চ্যানেল হতে পারে, ফেসবুক হতে পারে, বা অন্য যে কোনো জায়গায় আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো কি আছে সোশ্যাল মিডিয়া চলে আসে। আমাদের যদি ফেসবুকে আমি ইমেলে যদি ফেসবুক খুলি, তাহলে আমি যদি একটা মেসেজও দিই, মেসেজ দিলেও কিন্তু আমার এখানে সবগুলো নোটিফিকেশন আসবে, কিন্তু আমাকে মেসেজ করলে সেই মেসেজের জন্য একটা ইমেল আমার কাছে আসবে। কেউ যদি আমাকে একটা লাইক দেয়, লাইকের জন্য একটা আমার এখানে ইমেল আসবে। তাহলে এতগুলো ইমেল যদি আমার প্রাইমারিতে চলে আসতো, তাহলে আমি কি আমার অবশ্যই যে ইম্পর্টেন্ট ইমেলটা ছিল সেই ইমেলটা খুঁজে পেতাম? আমি কি বলতে পারছি ব্যাপারটা যে আমার মেয়েটা তখন পাওয়া যেত না। হ্যাঁ, আমার যেটা গুরুত্বপূর্ণ মেল, ধরেন আমাকে সরো একটা মেল পাঠিয়েছে, ইম্পর্টেন্ট মেল, যে কোনো একটা কাজের মেল পাঠিয়েছে, বা আপনি কাঞ্চন ভাই আমাকে একটা মেল পাঠিয়েছে, বা আমাকে আমাদের শুভ ভাই একটা মেল পাঠিয়েছে। তো আমি মেলটা পাচ্ছি না, কেন পাচ্ছি না? কারণ আমার সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খোলা আছে, সোশ্যাল মিডিয়াতে আমার বন্ধুরা আমাকে লাইক দিচ্ছে, কমেন্ট দিচ্ছে। ধরেন আমি আমি যদি একটা ফটো 200 লাইক আছে, 200 লাইক আছে, 200টা আমার ইমেল আসবে। আমার ফটো যদি একটা ফটোতে যদি 500টা লাইক আসে, আমার 500 লাইক 500টা ডিফারেন্ট ইমেল আসবে। তো এই 500টা ডিফারেন্ট ইমেলে যখন ঢুকে পরপর আসে, আমি একটা ছবি দিয়ে চলে গেলাম, আমার ফটোতে 200 বা 500 লাখ আসতেই পারে। 500 লাগে না, 500টাতে নোটিফিকেশন আসে ভাই, তাহলে আমার জন্য কি হার্ড না আমার ইমেলটা মেনটেন করা, দেখাটা হার্ড হয়ে যাবে কিনা বলেন? তাহলে আমার এই ইমেল গুলোতে আমার ম্যানেজ করাটা সহজ হয়, রিয়েলাইজ করো প্রথম প্রাথমিক অবস্থায় কিন্তু সব ইমেল একসাথে আসতো,
পরে গুগল রিয়েলাইজ করলো যে যেহেতু সোশ্যাল মিডিয়ার নামে একটা সেকশন চলে আসছে, আমরা সোশ্যাল মিডিয়ার নামে একটা ক্যাটাগরি করি, তাহলে সোশ্যাল মিডিয়াগুলো যে ইমেলগুলো পাঠাবে যেগুলো ইম্পর্টেন্ট ইমেল, যেমন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, বা কোনো আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করা হয়েছে, বা আপনার অ্যাকাউন্টে আপনার অ্যাডটা অ্যাপ্রুভ হয়েছে, এরকম কোনো আপডেট ইমেল থাকে, সেই ইমেলগুলো কী করবে তারা প্রাইমারি দিয়ে দেবেন, খুবই ইম্পর্টেন্ট ইমেলগুলো সোশ্যাল মিডিয়ার। আর বাকি যে ইমেলগুলো কেউ কোনো গ্রুপে ইনভাইট পাঠাচ্ছে, কেউ আপনাকে নোটিফিকেশন দিচ্ছে, কেউ আপনাকে লাইক করছে, কেউ আপনাকে কমেন্ট করছে, কেউ কমেন্টে রিপ্লাই করছে, এই ধরনের ইমেলগুলো কী হিসেবে সোশ্যাল মিডিয়াতে আসবে। কারণ কী হবে, আপনি সহজে সোশ্যালে গেলে সোশ্যাল মিডিয়াটাকে মনিটর করতে পারবেন, আর প্রাইমারিতে গেলে আপনার পার্সোনাল যে ইম্পর্টেন্ট মেলগুলো আছে সেই মেলগুলোকে আপনি মেনটেন করতে পারবেন, দেখতে পারবেন। এরপর আসছে হচ্ছে প্রমোশন। প্রমোশনটা কি? প্রমোশনটা চিন্তা করলো যে যখন ইন্টারনেট টেকনোলজি সবাই ব্যবহার করা শুরু করলো, সবাই যখন ইমেল মার্কেটিংয়ে ব্যবহার করা শুরু করলো, তখন থেকে যে ম্যাক্সিমাম লোক কী করতেছে, তারা ইমেল ব্যবহার করে তারা তাদের পণ্যের বা তাদের ব্যবসার প্রচারণা করতেছে। তাহলে একটা লোকের কাছে এত প্রমোশনাল মেইল যায়, ধরেন আপনার বাড়িতে মেইল মানে কি হয়? মেইল মানে হচ্ছে কিন্তু ইমেল মানে হচ্ছে কি ইলেকট্রনিক মেইল। ইলেকট্রনিক মেইল মানে হচ্ছে আপনার ইলেকট্রনিক বার্তা, মানে ইলেকট্রনিক চিঠি। আমি এক কথা বললে বলতে পারি ইলেকট্রনিক চিঠি। ধরেন আপনার বাড়িতে যদি কেউ চিঠি নিয়ে যেত, বুঝতে এরকম করে নিয়ে যেত যে আজকে এই কোম্পানি 10% হবে, কালকে ওই কোম্পানি 10% হবে, প্রতিদিন এই কোম্পানি 10% হবে, প্রতিটা কোম্পানি আপনাকে এইভাবে প্রতিদিন চিঠি পাঠাইতো, আপনাকে কি চিঠিটা অ্যাকসেপ্ট করতেন? আপনি কি ভালো লাগতো আপনার? প্রতিদিন সকালে আপনি যদি গেট খুলে দেখেন যে 50টা বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আপনার জন্য বসে আছে বিভিন্ন অফার নিয়ে, তাহলে আপনি কি মানে গুড ফিল করতেন? জি, এখন 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 আচ্ছা, আমি বললাম ধরেন যদি এমন হয় যে আপনার ইমেল মানেটা হচ্ছে ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল। তো ইলেকট্রনিক মেইল মানে হচ্ছে কি ইলেকট্রনিক বার্তা, ইলেকট্রনিক বার্তা। তো এর কথা আমি আপনাকে বলতে পারি যে ইলেকট্রনিক চিঠি। তো এমনটা যদি হয় আপনার বাড়িতে নর্মালি কেউ চিঠি পাঠাচ্ছে, বিভিন্ন কোম্পানি চিঠি পাঠাচ্ছে তাদের অফারগুলো, এবং আপনি প্রতিদিন সকালবেলা গেট করে দেখতেছেন যে আপনার বাড়ির সামনে 50টা কোম্পানির লোক চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন অফার নিয়ে, তাহলে আপনি প্রতিদিন যদি 50টা কোম্পানির লোক চিঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, আরো ভালো লাগবে ব্যাপারটা? আপনার কি মনে হবে তাদের চিঠিগুলো তুলে ফেলে দেখেন? হ্যাঁ, তারপর আপনার ম্যানেজ করানো ইজি হবে। তখন আপনি কি বলবেন বলবেন যে ভাই আমি একটা ঝুড়ি রেখে যাচ্ছি, আপনাদের কার কি প্রমোশন লাগবে, অফার আছে, ঝুড়িতে রেখে দেন, আমার যখন ভালো মনে খুশি হবে, ইচ্ছা হবে, ভাই আমি পড়বো না, আমি আগুন দিয়ে পড়ে আমার খাতা রান্না করবো, হ্যাঁ বলবেন কিনা? এভাবে বলবেন, তাই তো? এটা হচ্ছে কি আপনার ইউজারে হ্যাপি হয়, এই জন্য এটা লোকালে এই কাজগুলো হয়। তাই সেম ভাবে গুগল চিন্তা করলো যে একটা মানুষ যদি বিভিন্ন কোম্পানি, সারা ওয়ার্ল্ডে তো অনেক কোম্পানি আছে, সবার ওয়েবসাইট আছে, সবাই যদি ইমেল মার্কেটিং করে, সবাই যদি অফার পোস্টিং করে, প্রত্যেক দিন একটা করে অফার পাঠায়, যদি আপনি 100টা কোম্পানিতে আপনি ইমেল সাবস্ক্রাইব করেন, তাহলে 100টা কোম্পানিতে আপনি একটা করে অফার ইমেল প্রতিদিন পাঠায়, তাহলে কিন্তু আপনার কক্ষে কিন্তু এই ইমেলগুলো মেনটেন খুব টাফ হয়ে যাবে, তাই কি না? এই জন্য তার একটা সেশন হিসেবে প্রমোশন, এটা কি কোনো এগুলো আসে যদি কোনো ব্যক্তি বা কোনো কোম্পানি আপনার যেন প্রমোশন করে, সেই প্রমোশনের মেলটা আপনার কোথায় হেড করবে? এই প্রমোশন সেশনে এসে হেড করবে, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে হচ্ছে কি আপডেটসটা কি? যে আপনি আপনার যে ইম্পর্টেন্ট সেকশনগুলো, যেমন ধরেন আপনার আমি গুগল ক্লাস গুগল ক্লাস আমার কাছে ইম্পর্টেন্ট, ফাইবার আমি ইউজ করি, ফাইবারটা ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া আমার জন্য, আমি যেটা রেগুলার ইউজ করি, এবং ফাইবারের প্রত্যেকটা ক্লায়েন্ট মেসেজ আমার দরকার, তাহলে ফাইবারে যে কোনো ক্লায়েন্ট মেসেজ করলে আমার আসবে এই আপডেটে চলে আসবে, ফাইবারে কোনো অর্ডার আসবে আমার আপডেটে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো দরকার, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আপডেটগুলো আমার এখানে চলে আসবে। আপনারা কোনো আমি ক্লাসে চার্জ দিয়েছি, আপনারা ধরেন ক্লাসে আপনাদের ক্লাস করে জমা দিয়েছেন, সেগুলো আমরা আপডেট চলে আসছে, আমার আপডেট হচ্ছে, যেগুলো আপডেট হচ্ছে সেগুলো চলে আসবে আপডেটে, ঠিক আছে? আর ফোরামটা কি? ফোরামটা হচ্ছে যে আপনার বিভিন্ন কমিউনিটি যেখানে আমরা আলোচনা করি, লাইক ফাইবার ফোরাম কি হয়, প্রবলেম আলোচনা করে, তার এক্সপিরিয়েন্স আলোচনা করে, ওখানে অনেকে রেসপন্স করে, অনেকে কমেন্ট করে, এক একজন এক এক ইচ্ছা মতো তারা বিহেভিয়ার দেখায়, ঠিক আছে? তো যদি আপনারটা এরকম হয় যে আপনি যখন ফোরাম ইউজ করে থাকেন, ফোরাম ব্যবহার করেন, আপনি ফোরামের প্রত্যেকটা মেইল, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার এখানে জমা হয়। এতে করে কি হচ্ছে, আপনি আপনার ইমেলটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছেন। আপনার প্রত্যেকটা ইমেল এক জায়গায় জমা হচ্ছে না, ও আপনার সব গুরুত্বপূর্ণ ইমেল বিভিন্ন ল মেনটেন করে আপনার বিহেভিয়ারের উপর বেস করে জিমেল লোকে করতেছে, তাদের প্ল্যাটফর্মে সুন্দরভাবে আপনাকে রিপ্রেজেন্ট করতেছে। আমরা এই কারণে আমরা জিমেল নিয়ে এই কারণে শিখবো যে পৃথিবীতে যে ব্যক্তি ইমেল ব্যবহার করে তার অন্তত পক্ষে একটি জিমেল আছে, তাই কিনা বলেন?
যে পৃথিবীতে যারা ইমেল ব্যবহার করে কিছু ব্যক্তি, তাদের অন্ততপক্ষে একটি করে জিমেল আছে। তাই আমরা জিমেলটাকে বেশি প্রায়োরিটি দেবো। এবং আর জিমেলে যদি আপনি বিষয়গুলো বুঝতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি প্ল্যাটফর্মে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। কারণ জিমেলের থেকে হার্ড বা জিমেলের থেকে সুন্দর ওয়েল ডেকোরেটেড কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত ইমেলের উপরে আসেনি। হ্যাঁ, তো আমরা যখন জিমেল নিয়ে আলোচনা করলাম, তো এখানে বেশি বিষয়গুলো কাজ করে। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই যে আমার মেইলটা কেন প্রমোশনে যায়, আমার মেইলটা কেন স্প্যামে যায়? তো আমরা এখন যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমি নর্মালি এই পাশার সময় বুঝেছি প্রমোশনে কেন যায়। প্রমোশনাল ইমেল করার জন্য মেইলটা প্রমোশনে যায়, ঠিক আছে। আর স্প্যাম আর অন্য ইমেল করার জন্য আমার ইমেলটা অন্য জায়গায় হিট করে, ঠিক আছে। সিরিয়াসলি করুন না, সিরিয়াসলি করে। হ্যাঁ, জি জি, আমি বলছি। এখন শুনতে পাচ্ছেন? জি আছি ভাই, এটা একটু একটু টাইম। দেখেন, আমাদের একটা এই জন্য ইমেল পলিসি চেক করতে হবে যে আমার সময় হতে পারে কি আমাদের ইমেলগুলো স্প্যামে যায়। হ্যাঁ, অনেক সময় আপনি কোনো ইমেল ক্যাম্পেইন করতেছেন, সেই সময় আপনার ইমেলগুলো স্প্যামে যেতে পারে। তো স্প্যামটা আমরা কীভাবে অ্যাভয়েড করবো, আমি লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, লিঙ্কটার পরে কাজ করে রাখবেন। হ্যাঁ, আমরা কোনো ইমেল ক্যাম্পেইন করার সময় চিন্তা করতে হবে যে আমাদের ইমেলটা স্প্যামে হিট করতে পারে। অনেক সময় অনেকের ইমেল কিন্তু স্প্যামে চলে যায়, ঠিক আছে। তো আমাদের আমরা শিখবো যে আমাদের কীভাবে আমরা স্প্যাম অ্যাভয়েড করবো। হ্যাঁ, আমরা ল অর্ডার শিখবো, যেগুলো আমরা শিখলে আমরা জানতে পারবো যে আমাদের ইমেলগুলো তাহলে স্প্যামে যাবে না। হ্যাঁ, চলুন শুরু করা যায় কেন আমাদের ইমেলগুলো স্প্যামে হিট করে। তাহলে আমরা কীভাবে স্প্যাম অ্যাভয়েড করবো সেগুলো শিখবো। হ্যাঁ, স্প্যাম প্রোটেকশন। দেখেন, এখানে আমরা যখন কোনো ইমেল থেকে স্প্যামিংটাকে আমরা এখন করতে যাবো, তো এখানে তিনটা বিষয় ইমেল চেক করে। কোনো একটা ইমেল প্ল্যাটফর্ম তিনটা চেক করে। তিনটা কি কি? যে where the message come from, who sent this message, and what the message look like. Where the message come from, the NTSA organization have created a special network list which is called RBS, spam filter checks search list for the IP that the message was sent from. If the IP address match one of the list, the spam score message increase. হ্যাঁ,
মানে স্পাম স্কোর অর্গানাইজেশন কিছু আইপিকে যারা ব্লক মানে ফিস করে মার্ক করে রেখেছে, ওই আইপি থেকে যদি কোনো ধরনের মেসেজ আসে বা ইমেল আসে, সেই ইমেলগুলো অটোমেটিক তারা কি করে স্পামে পাঠাতে, তাহলে দেখে যে আপনি কোথা থেকে মেসেজ করছেন, কে ইমেল, আপনি যে ইমেলটা পাঠাচ্ছেন সেই ইমেলটা কোথা থেকে আসতেছে, কোন সার্ভার থেকে ইমেলটা যাচ্ছে, এটা একটা বিষয় থাকে যে হোয়ার দ্য মেসেজ কাম ফ্রম। তারপর আসে হু সেন্ড দ্য মেসেজ। ইউজিং দ্য ইমেল হেডার, স্প্যাম ফিল্টার চেক ইফ দ্য ইমেল ওয়াজ সেন্ড বাই এ স্প্যাম ইঞ্জিন অর বাই এ রিয়েল সেন্ডার। এভরি ইমেল হ্যাজ অ্যান ইউনিক আইডি, বাট হোয়েন এ স্প্যামার অ্যান্ড সেন্ড ম্যাস ইমেলস দে অল হ্যাভ স্প্যাম আইডি। মানে আমরা যখন ইমেল ক্যাম্পেইন করি, আমাদের ইমেল প্ল্যাটফর্ম ব্যবহার করি, এবং জিমেল এর ম্যাস ইমেলিং আছে, মেল জিম আছে, এরকম অনেক আমার নিজস্ব একটা ইমেল সেন্টার আছে। এই ইমেল সেন্টারগুলোতে আমরা ইমেল সেন্ড করি, তখন আমাদের কি হয়, প্রত্যেকটা ইমেল সেন্ড করার সময় একটা ইউনিক আইডি ক্রিয়েট হয়। আমি যদি 100 জনকে পাঠাই, 100 জনের জন্য একটা ইউনিক আইডি ক্রিয়েট হবে। কিন্তু যদি কোনো স্পাম ম্যাস ইমেল সেন্টার যদি ইউজ করে, ম্যাস ইমেল সেন্টার যদি ইউজ করে, বাল্ক ইমেল সেন্টার না ইউজ করে ম্যাস ইমেল সেন্টার ইউজ করে, তাহলে কি হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা মেলের জন্য একটা করে আইডি হয়, মানে সবগুলো যদি 100 মেল পাঠায় 100 মেলের আইডি থাকে এক। এটা মেল সেন্টার বুঝতে পারে যে একজন স্পামার মেসেজটা পাঠাচ্ছে, এই কারণে সে কি করে মেসেজটাকে স্পামে পাঠায় দেয়। আর এটা বলছে যে হোয়াট দ্য মেসেজ লুক লাইক। Spam filter analyze the body of the object of the email strings, which can be identified as spam or paragraph, buy now, lowest price, click here, etc. Also, it looks for flashy strings such as large font, blinking text, the blink color, and so on. A lot of spam filter compare the whole text to the amount of suspicious word. So, for the example, if your email is long, it will not be identified as spam because of a few suspicious words. To create list of spam trigger words that can case your email to mark as spam. যদি আমরা এই ধরনের শব্দ দেওয়া আছে, হ্যাঁ, যদি আমরা এই ধরনের শব্দ আমরা ইউজ করি আমাদের ইমেলের মধ্যে, তাহলে আমাদের ইমেলটা স্প্যামে যাওয়ার প্রায়োরিটি থাকে। এখানে অনেকগুলো শব্দ লেখা আছে, শব্দগুলো আপনারা দেখে নেবেন কোন শব্দ আছে। হ্যাঁ, তাহলে এই ধরনের শব্দ যদি আপনি লেখেন, তাহলে আপনার ইমেলটা কি হতে পারে, স্প্যামে যেতে পারে। হ্যাঁ, এখানে যে ইউজগুলো আছে আমাদের যে সিকিউরিটি নাম্বার, অ্যাপ হোয়েট, ফ্রি ডিভিডি, নেম, ব্র্যান্ড, এই ধরনের যে কথাগুলো আছে, এই ধরনের কথাগুলো আপনার ইমেলে ইউজ করা যাবে না। যদি আপনি ইমেলের মধ্যে লেখার সময় এই ধরনের কথাগুলো আপনি ইউজ করেন, তাহলে আপনার ইমেলটা ব্লক হতে পারে। হ্যাঁ, আমি কি বলতে পেরেছি ব্যাপারটা? তাহলে আমাদের ইমেলে এই ধরনের বিষয় লেখা যাবে না। তাহলে তিনটা বিষয় কি কি, হোয়ার, হু আর হোয়াট, তিনটা বিষয় আমাদেরকে মাথায় মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আরো কিছু বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো জানতে হবে। So there was several things you can do to improve your email delivery. Don't use a false or misleading header information. আমরা যে সময় টিভি, কালের কণ্ঠ বা অন্যান্য পত্রিকা, ফেসবুকে নিউজ দেখবেন, টাইটেল দেখবেন এক, থাম্বনেল দেখবেন আর এক, নিউজ দেখবেন আর এক, হয় কিনা বলেন? তাহলে এগুলো আমাদেরকে মিসলিড করে কিনা বলেন? আপনারা রিপোর্ট করতে পারেন, রিপোর্ট ফেসবুকে রিপোর্ট করতে পারেন। আপনাদের সামনে যদি এই ধরনের কোনো আসে, পোস্ট আসে, বুঝছেন, যে ফেসবুকে একটা পোস্ট দেখেছেন আপনি, যে পোস্টটা করেছে ওখানে পোস্টার ভাবে করেছে, বুঝছেন, পোস্টার ভাবে করেছে যেটা আসলে মেনে নেওয়ার মতো না, বা দেখা যাচ্ছে আপনি মিসলিডিং হচ্ছেন, যেটা আপনি লিঙ্কে, মানে মানুষের লিঙ্ক দেখে একটা রিয়াকশন দিচ্ছে, লিঙ্কে লেখাটা থেকে রিয়াকশন দিচ্ছে, বাট নিউজ পড়ার পর রিয়াকশনটা অন্যরকম। ঠিক আছে, যেমন দেখুন কি করলো মেয়েটি, এরকম একটা টাইটেল দিচ্ছে, দেখেন, কিন্তু আপনি পড়ে দেখেন যে অন্যরকম, ওখানে কিছু এমন কিছু নাই যা টাইটেলের সাথে ম্যাচিং করে, তারপর মিসলিড করা সম্পূর্ণ। এই ধরনের যদি কখনো আপনি আর্টিকেল দেখেন, আপনি এটা কখনো দেরি করবেন না, সাথে সাথে, বুঝছেন, সাথে সাথে আপনি এটাকে ইয়ে করে দেবেন, ব্লক করে দেবেন। আমি কি বলতে পারছি ভাই? যদি এই ধরনের কোনো নিউজ দেখেন, তাহলে আপনার কাছে রিপোর্ট করবেন, রিপোর্টে যায়, রিপোর্টে কি দেবেন, রিপোর্টটা করবেন হচ্ছে মিসলিডিং রিপোর্ট,
আপনি যে ফাইন্ড সাপোর্ট আর রিপোর্ট পোস্টের অপশন আছে, এই পোস্টে গিয়ে আপনি অপশন পাবেন মিসলিডিং বা সামথিং ইজ, এখানে অপশন পাবেন। এই অপশনটা আপনি হ্যারাসমেন্ট দিবেন, দিয়ে আপনি ফলস নিউজ, ফলস নিউজে ক্লিক করে দেবেন। রিপোর্টে গিয়ে পাবেন ফলস নিউজ, যদি ফলস নিউজে ক্লিক করে দেন তাহলে কী হবে, তাহলে আপনার ফেসবুক ওই লোকটার বিপক্ষে একটা অ্যাকশন নেবে। হ্যাঁ, ফেসবুক কিন্তু ওই লোকটার বিপক্ষে অ্যাকশন নেবে। যখন তারা অ্যাকশন নেবে, এটা আমাদের জন্য কিন্তু মানে খুব কার্যকরী হবে। তো আমাদের যে কমিউনিটি আছে, আমাদের যে সোশ্যাল কমিউনিটি আমাদের বিল্ড আপ হচ্ছে, সোশ্যাল কমিউনিটি ডে বাই ডে কী হবে, খুব একটা ভালো অবস্থানে যাবে। আমি কি ব্যাপারটা বলতে পেরেছি ভাই, যে কেন আপনারা করবেন, এটা আপনাদের দায়িত্ব কিন্তু এটা করা, ঠিক আছে? যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনারা কাজ করছেন সোশ্যাল মিডিয়া নিয়ে, ইমেল মার্কেটিং নিয়ে, যদি কখনো আপনারা দেখেন, হ্যাঁ, যদি আপনারা কখনো দেখেন যে এই ধরনের কার্যক্রম হচ্ছে, তাহলে আপনারা সাথে সাথে স্টাফ নেবেন। ক্লিয়ার? না, হাইড দেওয়ার পোস্ট হলে আপনি পোস্টটা আপনি দেখতে পারবেন না, ওটা রিপোর্ট হয় না। আপনি রাইট, আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা পোস্টের উপরে 3টা ডট আছে, প্রত্যেকটা পোস্টের উপরে 3টা ডট থাকে। আপনি ডটে ক্লিক করবেন, ডটে ক্লিক করার পর দেখবেন যে ফাইন্ড সাপোর্ট অন রিপোর্ট পোস্ট, ফাইন্ড সাপোর্ট অন রিপোর্ট পোস্ট একটা অপশন পাবেন। এখানে যাওয়ার পরে আপনি যে পাবেন যে ফলস নিউজ, না নাডিটি, না ভায়োলেন্স, না হ্যারাসমেন্ট, না সুইসাইড অফ সেভ ইনজুরি, নাকি স্পাম, না টেরোরিজম, এই ধরনের যদি কোনো জিনিস পান আপনারা দিবেন। তারপরে দেখবেন অনেক সময় কি হয়, অনেকে বিভিন্ন গ্রুপ দেখবে, বিভিন্ন গ্রুপের মধ্যে দেখবেন যে হাত কেটে পোস্ট দিচ্ছে, বুঝছেন? এই পোস্টে আপনারা কি করে দেবেন, রিপোর্ট করে দেবেন। কারণটা হচ্ছে কি, ফেসবুক একটা কমিউনিটি, যদি আমরা আমাদের কমিউনিটিকে টেক কেয়ার না করতে পারি, তাহলে আমাদের জন্য ক্ষতির কারণ হবে। দেখেন, আপনার ফোনটা আপনার বাচ্চাকে আপনি দিতে পারেন ইউটিউব ব্যবহার করার জন্য, নিশ্চয়ই দিতে পারেন। কারণ আপনি 100% শিওর যে আপনি যদি আপনার ফোনটা আপনার বাচ্চাকে ইউটিউব ব্যবহার করে দেন, আপনি কোনো অপ্রাসঙ্গিক ভিডিও না দেখলেও আপনার বাচ্চা যখন ইউজ করবে, সে অ্যাডাল্ট ভিডিও তার সামনে চলে আসবে, বা অ্যাডাল্ট এমন যদি চলে আসবে যেটা আনওয়ান্টেড, কিন্তু আপনি কখনোই চাননি এরকম একটা ভিডিও তার সামনে চলে আসুক। আমি ঠিক বলছি? তো আমরা যদি আমাদের কমিউনিটিকে যদি আমরা ঠিক না করি, আমাদের যদি এই বিষয়গুলোকে প্রায়োরিটি না দিই, তাহলে কি হবে, আমাদের কমিউনিটি প্রবলেমে পড়বে, ঠিক আছে? এই জন্য আমরা যদি কখনোই সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের মিসলিডিং নিউজ দেখি, নাডিটি দেখি, ভায়োলেন্স দেখি, এগুলো আমরা সাথে মেসেজ করে দেবো। হ্যাঁ, আমরা গুগল অ্যাডমিন এবার করবো না, আমরা তো আপনি লাইভ পোস্ট দেখেছেন, গুগল অ্যাডমিনের কাছে এবার ফলে কি হবে, গুগল অ্যাডমিনটাকে ইনকোয়ারি করবো, সবসময় সে প্রায়োরিটি দিবে না। হ্যাঁ, আপনার গুগল অ্যাডমিন ভ্যালু দিবে, বাংলাদেশে যারা গুগল অ্যাডমিনে তারা কিন্তু অত নজর রাখে না, ঠিক আছে? তো এই কারণে আমরা অবশ্যই এটা মেনটেন করবো, ঠিক আছে? আর আপনারা যদি মেনটেন করেন, আপনাদের ডে বাই ডে কমিউনিটি লিডার হবেন। তো ফেসবুকের আপনাদের কমিউনিটি লিডার যে প্রোগ্রামগুলো হয়, ফেসবুকের অন্যান্য যে ফিচারগুলো আছে, যখন আপনারা ফেসবুককে কমিউনিটি উন্নত করার জন্য কাজ করবেন, তখন ফেসবুক আপনাদেরকে বিভিন্ন ইভেন্টে আপনাদেরকে ইনভাইট করবেন, তখন আপনারা সেই ইভেন্টগুলোতে আপনারা জয়েন করতে পারবেন। হ্যাঁ, এই ধরনের কাজগুলো করবেন। হ্যাঁ, আপনার অনেক ফেসবুক পেজে তখন আপনাদের ওপেন হয়ে যাবে, অনেক ধরনের ভালো ফেসবুক পেজের আপনাদের তখন ওপেন হয়ে যাবে, যখন আপনারা কমিউনিটি সেভিংসে কাজ করবেন। তাহলে আমাদের বললো যে মিসলিডিং করা, আমরা কোনো মিসলিডিং করবো না, সেটা ইনফরমেশনে যে লিখবো দিব আমরা কথা। তারা বলছে যে দ্য ইমেল শুড বি আইডেন্টিফাইড অ্যাজ অ্যান অ্যাড ইফ দ্যাট হোয়াট ইউ আর সেন্ডিং, আমাদের যে আমরা সেন্ড করবো সেটা আমাদেরকে একটা অ্যাড হিসেবে সেন্ড করতে হবে। এটা আমাদের মার্কেটিং করছি বা আমাদের কোম্পানি পাঠাচ্ছি, সেটার জন্য অ্যাড হিসেবে যেন প্রকাশ পায়। তার মধ্যে দ্য রেসিপিয়েন্ট শুড হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট ইউর লোকেশন, আমরা যখন কোনো ইমেল পাঠাবো অবশ্যই আমাদের লোকেশন অ্যাড করতে হবে। আমরা যখন ক্যানভার ইমেল পাঠিয়েছি, দেখেছিলাম যে ক্যানভার তাদের অ্যাড্রেস দিচ্ছে, ফাইবার আমাদেরকে মেসেজ পাঠাতে, ফাইবার তাদের অ্যাড্রেস দিচ্ছে। আপনার খেয়াল করেছেন বিষয়টা? হ্যাঁ,
তো এই জন্য আমরা আমাদের যে লোকেশন, সেই লোকেশনটা আমরা শেয়ার করবো, ঠিক আছে? আমাদের বিজনেস লোকেশন বা বিজনেসের নাম এটা আমরা সে যে মেলটা করবো সেই মেলটা শেয়ার করে দেবো। তাহলে বলে থাকেন ইনক্লুড আনসাবস্ক্রাইব, আমি আপনার আনসাবস্ক্রাইব কথাটা বলেছিলাম। তো আমরা যখন মেল করেছি, মেল টিমে বানিয়েছি, দেখেন মেল টিমের লাস্টে প্রত্যেকটা মেল টিমের লাস্টে একটা আনসাবস্ক্রাইবের কথা আছে, ওখানে লিঙ্ক করা আছে, টেমপ্লেটে আমি কখনো দেখেছিলাম আনসাবস্ক্রাইব ব্যাপারটা। আমরা যখন টেমপ্লেট ডিজাইন করেছিলাম ইমেল টেমপ্লেট, তখন আনসাবস্ক্রাইব বাটনের কথা বলেছিলাম, আনসাবস্ক্রাইব ওখানে লিখতে হবে, একটা লিঙ্ক করতে হবে বলেছিলাম। কি বলো যখন দেখো যে ক্যানভার ইমেল দেখাই, বলেছিলাম তো। আচ্ছা বলছি, আমরা বলেছিলাম না, আবার তখন আমি দেখেন ক্যানভা যে ইমেল পাঠিয়েছি, দেখেন ক্যানভা দেখেন প্রত্যেকটা, নট অনলি ক্যানভা, প্রত্যেকটা কোম্পানি দেখুন লাস্টে একটা আনসাবস্ক্রাইব অ্যাড দিয়েছে। আমি যখন ক্যানভা থেকে করেছিলাম আনসাবস্ক্রাইব করেছিলাম, অ্যাড করেছিলাম, অথবা আপনাকে বলা হয়নি। এই এখানে চলে আসে আনসাবস্ক্রাইব আছে। আনসাবস্ক্রাইবটা কি, এটা হচ্ছে একটা ইমেল পলিসি, তাদের অ্যাড্রেস দিয়েছে, ক্যানভা অ্যাড্রেস দিয়েছে, এই মেলটা কোথায় গেছে, ক্যানভা থেকে আছে, ঠিক আছে? এটা ওরা উল্লেখ করতেছে, ক্যানভা লোকেশন দিয়েছে, তারপরে তারা বলছে আনসাবস্ক্রাইব কথা করতে হচ্ছে। ধরেন আপনাকে যে কেউ ইমেল পাঠাতে পারে না, ধরেন আপনি কি করলেন, বা আপনার পক্ষে প্রথম অবস্থা যে কেউ ইমেল পাঠাতে পারে, হ্যাঁ, কিন্তু আপনার জি বলেন আনসাবস্ক্রাইবটা প্রত্যেকটা যে ইমেল প্ল্যাটফর্ম ইউজ করবেন তার উপরে আপনার একটা করে আনসাবস্ক্রাইবের লিঙ্ক জেনারেট অপশন থাকে, ঠিক আছে? আপনি যদি মেলচিপের জন্য একরকম, আপনি যদি নিজের ওয়েব সার্ভার ইউজ করেন একটা একরকম, হ্যাঁ, প্রত্যেকটার জন্য আল্লাহ আল্লাহ একটা করে সিস্টেম থাকে। আপনি আপনার ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট আপনাকে আনসাবস্ক্রাইব লিঙ্কটা দেবে, তখন আপনি কি করবেন, আপনার যে ইমেল টেমপ্লেটটা বানাবেন ওই টেমপ্লেটের মধ্যে আনসাবস্ক্রাইব টেক্সট দিয়ে লিখবেন, লিখে ওখানে ক্লায়েন্টের দেওয়া লিঙ্কটাকে হাইপার লিঙ্ক করে দেবেন। একটা টেক্সটে আমাদের হাইপার লিঙ্ক করে দিচ্ছে না লিঙ্কটা, আমি বললাম কি যে আপনাকে এই লিঙ্কটা ক্লায়েন্ট দেবে, আপনাকে আনসাবস্ক্রাইব লিঙ্কটা আপনাকে আপনার ক্লায়েন্ট সেন্ড করবে, যেটা একটা সার্ভারে এক একটা রকম ডিপেন্ড থাকবে। তো আনসাবস্ক্রাইবটা কি, যেটা লেখা, এটাকে লেখা আনসাবস্ক্রাইব লেখা, যেমন ধরেন আমরা যখন লেখা লিঙ্ক করি না, বিকজের মধ্যে লিঙ্ক করতে হবে, বিকজটাকে মার্ক করতে হবে, করে লিঙ্কে ক্লিক করতে হবে, লিঙ্কে ক্লিক করে লিঙ্ক দিতে হবে, তাই না? ক্লায়েন্ট দেবেন, আপনি ওসব পেয়ে যাবেন। আপনি যদি নিজের ম্যানেজমেন্ট করেন তাহলে যে প্ল্যাটফর্মটা আপনি ইউজ করবেন সেই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। যেমন আমি যখন কালকে আপনার মেল চিপ শেখাবো, তো মেল চিপে কীভাবে পেয়ে যাবেন আমি বলে দেবো আপনাদেরকে, এটা ঠিক আছে? এটা সিম্পল, তোমরা যে কোনো টেক্সটকে লিঙ্ক করতে পারো না। ধরো আমি বিকজটাকে লিঙ্ক করবো, একটা টেক্সট বিকজটাকে মার্ক করে লিঙ্কে ক্লিক করতে, তুমি সেটা আনসাবস্ক্রাইবে লিখবা, লিখে একটা লিঙ্কে ক্লিক করে লিঙ্কে দিয়ে দেবে, একটা লিঙ্ক আছে, আনসাবস্ক্রাইবের সাথে লিঙ্ক আছে, যে লিঙ্কটা একটা ওপেন লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্ক অ্যাড্রেস আছে, এই লিঙ্ক অ্যাড্রেসটা কাজ করতেছে, তাহলে হচ্ছে ক্যানভার সার্ভার লিঙ্ক অ্যাড্রেস, এই লিঙ্ক অ্যাড্রেসটা ক্লিক করলে কি হয়, ওই লিস্টটা আনসাবস্ক্রাইব। তোমাকে বুঝতে হবে যে আনসাবস্ক্রাইব জিনিসটা কি। আনসাবস্ক্রাইব জিনিসটা হচ্ছে কি, ধরো আমি তোমাকে ইমেল পাঠাচ্ছি, তোমাকে তোমার বাড়িতে যে কেউ ইমেল পাঠাতে পারে, সবাই ইমেল পাঠাচ্ছে তোমাকে। এখন আমি তোমাকে লাগাতার ইমেল পাঠাচ্ছি, বাট তুমি আমার চাচ্ছ না যে আমি তোমাকে আর ইমেল পাঠাই। তখন তুমি কি করবে, তখন তোমার বাড়িতে যদি লাগাতার চিঠি পাঠাতে থাকে, তখন তুমি পশু অভিযোগ করবে না যে ভাই আমি এই চিঠি নিতে যাচ্ছি না, নেক্সট টাইম যদি এই ব্যক্তি আমাকে চিঠি পাঠায় তাহলে একটা চিঠি আমার বাড়িতে নিয়ে আসবেন না। আপনি বলতে পারেন কিনা বলেন পোস্ট অফিসকে? সে এরকম যদি আপনাকে ইমেল পাঠাতে থাকে, আপনার মনে হয় না আপনাকে তারা বারবার ইমেল পাঠাচ্ছে, আপনি এদের ইমেল দিতে চান না, তখন যদি আপনি আনসাবস্ক্রাইবে ক্লিক করে দেন তাহলে এদের দেওয়া কোনো ইমেল আপনি পাবেন না। ক্লিয়ার? এটা হচ্ছে ইমেল পলিসি। যদি আপনি কোনো ইমেল ক্যাম্পেইন করার সময় আনসাবস্ক্রাইব কথাটা অ্যাড না করেন, তাহলে ইন্টারন্যাশনাল ইমেল অ্যাক্ট ভঙ্গ করার কারণে আপনার এগেনস্টে $40,000 থেকে $50,000 একটা, $50 লাখ একটা কেস হতে পারে, $40,000 থেকে $50,000 একটা মামলা হতে পারে।
যদি কেউ চায় আর কি। হ্যাঁ, আনসাসপেক্ট যদি অ্যাড না করেন তাহলে আপনার নামে 40 থেকে 50 লাখ ডলারের একটা মামলা হতে পারে, যদি আপনি এটা ওই ব্যক্তি চায় আর কি। যদি চায় তাহলে আপনার একটা ইন্টারন্যাশনাল ইমেল অ্যাক্ট ভঙ্গ করার জন্য আপনার নামে একটা মামলা করতে পারে। কারণ আপনি যে জায়গায় ইমেল পাঠাচ্ছেন তাকে অবশ্যই আনসাসপেক্ট করতে হবে। যে কেউ ইমেল পাঠাতে পারেন, কিন্তু তার মতে পাওয়ার দেওয়া উচিত যে সে আপনার মেলটা অ্যাকসেপ্ট করবে কি করবে না। বলতে পেরেছি? আমি তো বললামই যে আনসাসের লিঙ্কটা এক একটা সার্ভার এক রকম। যদি তুমি মেল সিমেস বা মেল সিমে একরকম, তুমি যদি ওয়েব মেল ওয়েব লিঙ্কে একরকম, হ্যাঁ, এক একটা প্ল্যাটফর্ম এক রকম। তো আমি দেখা যাবো মেল সিমেস মেল সিমে দেখা যাবো মেল সিম থেকে কিভাবে আনসাসপেক্ট ইউজ করতে হয়। ঠিক আছে? না 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 না, আনসাসপেক্ট হচ্ছে যে তুমি আমাদের লিস্ট করো। আমরা একটা লিস্ট করেছি, আমরা 1 লক্ষ লোকের ইউএসএ 1 লক্ষ লোকের ইমেল কালেক্ট করেছি, আর আমি এই 1 লক্ষ লোককে পাঠালাম। তো 1 লক্ষ লোকের মধ্যে 10,000 লোক চাচ্ছে না যে তাদেরকে আপনি তুমি ইমেল পাঠাও। যখন আমি আনসাবস্ক্রাইব বাটনটা করে দিবা, তুমি যখন ইমেল পাঠাকে লিস্ট করবা, যখন ওই ব্যক্তিগুলো আনসাবস্ক্রাইবে ক্লিক করবে তখন ওই ইমেলটা অটোমেটিক লিস্ট থেকে আউট হয়ে যাবে। তারপরে তুমি পরবর্তীতে যখন কে ক্যাম্পেইন করবে তখন ওই নামগুলো লিস্টে থাকবে না। আমি বলতে পেরেছি? তুমি যখন ইমেল ক্যাম্পেইন করবা কোনো সফটওয়্যার থেকে, তুমি যখন লিস্ট আপলোড করবা যে 100 লোকের ইমেল এখানে দেওয়া থাকবে, 100 লোকের ইমেল পাঠাবা, লিস্টের মধ্যে 100 লোকে বলবে সাবস্ক্রাইব আমরা তুমি ইমেল পাঠাতে পারো। যখন তুমি ইমেল ক্যাম্পেইন করলা, সাবস্ক্রাইবার থেকে ইমেল সেন্ড করতে ইমেল গেল। এখন এদের মধ্যে কেউ বলতে পারে তাদের তুমি তাকে ইমেল পাঠাইও না। তোমার পক্ষে তো মেনটেন করা সম্ভব না। দেখি ঠিক আছে, তোমাকে 1 লক্ষ মতো বাছাই করার খুব হার্ড ব্যাপার যে কে মেল চায় আর কে মেল চায় না। এই কারণে আনসাবস্ক্রাইব বাটন করলে কি হবে, যদি তুমি সেকে আনসাবস্ক্রাইবে ক্লিক করে দেয়, তাহলে তোমার যে লিস্টে তুমি ক্রিয়েট করেছিলে সেই লিস্ট থেকে অটোমেটিক্যালি তার ইমেলটা বাদ হয়ে যাবে। এতে কি হচ্ছে, এতে করে কি হবে, পরবর্তী তুমি যে ক্যাম্পেইনটা করবে সেই ক্যাম্পেইনে এই ব্যক্তিকার ইমেল যাবে না। ঠিক আছে? কারণ ওই লিস্টে তার ইমেলটা থাকবে না। ক্লিয়ার? হ্যাঁ 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 হ্যাঁ, এই লিঙ্কটা তোমার ক্লায়েন্ট তোমাকে পাঠাবে। এই লিঙ্কটা তোমাকে ক্লায়েন্ট পাঠাবে। ক্লায়েন্ট যে সার্ভার ইউজ করবে সেই সার্ভারের উপর বেস করে তোমার ক্লায়েন্ট একটা লিঙ্ক পোর্ট করবে। তো ও সার্ভার অ্যাক্সেস করবে, সার্ভার অ্যাক্সেস করে বের করে দেবে। এটা দেখা দেবো ভাই, দেখা দেবো নেক্সট ক্লাসে দেখা দেবো। আজকে তো আমরা গাইডলাইনগুলো শিখতেছি, গাইডলাইনগুলো দেখো, নেক্সট ক্লাসে দেখা দেবো। হ্যাঁ, তো এবার হচ্ছে যে ডু নট ইউজ টু মেনি স্পেশাল সিম্বল। ডু নট ইউজ টু মেনি স্পেশাল সিম্বল, স্পেশালি অ্যাট দ্য বিগিনিং অর অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে? তো স্পেশাল সিম্বল মানে হচ্ছে কি, ডলার চিহ্ন, তারপরে হ্যাশ চিহ্ন, অ্যাট দ্য রেট, এগুলোকে বলা কি স্পেশাল সিম্বল। তো আমরা যখন কোনো ইমেল ক্যাম্পেইন করবো, তো আমাদের ইমেল টেমপ্লেটের মধ্যে এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা যাবো অ্যাভয়েড করতে, খুব বেশি নিব না। আর নিলেও এগুলো আমরা কোনো ইমেল লেখার শুরুতেই আমরা এগুলো দেবো না। হ্যাঁ, যেমন সময় আমরা হ্যাশট্যাগ দিয়ে শুরু করি, হ্যাশট্যাগ দিয়ে আপনি নিজের নাম দিলেন, এমনটা করা যাবে না। হ্যাশ দিয়ে শুরু করা যাবে না। ঠিক আছে? স্পেশাল সিম্বল ব্যবহার করতে সচেতন হতে হবে। তাহলে বলছে যে চেক দ্য ফরম্যাটিং ইফ ইট ইজ পসিবল, অ্যাভয়েড ডিফারেন্ট কালার অফ দ্য ফন্ট। তার মানে যখন আমরা HTML ডিজাইন করবো, ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে, বা আমরা ধরেন একটা ফন্ট এক কালারে নিব না, একটা ফন্ট এক সাইজের নিব না। আর ফর্মেটটা সুন্দর রাখবো, যে আমাদের ফর্মেটে থাকবে কি বাটনের, সবগুলো বাটনের কালারটা হবে এক, সবগুলো বাটনের টেক্সট কালার হবে এক, বডির টেক্সট কালার হবে এক। যেমন আমরা ক্যানভার ধরনের ডিজাইনগুলো দেখেছেন যে আমরা বডিতে টেক্সট কালার দিয়েছি হচ্ছে ব্ল্যাক, আর বাটনের টেক্সট কালার দিয়েছি হোয়াইট। দুটো ডিফারেন্ট টাইপ টেক্সট ইউজ করেছি এবং দুটো কিন্তু ফিক্সড। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যে মাল্টিপল একাধিক কালার, লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, কালো, ফর্সা, এরকম আপনাকে কোনো ধরনের কালার ইউজ করা যাবে না এবং বড় বড়ভাবে লেখা যাবে না। ফন্টগুলো সুন্দর করে লিখতে হবে। তাই বলছে ডু নট ইউজ শর্টেন লিঙ্ক। আমরা সব শর্টেন লিঙ্ক ইউজ করি। বিটলি না ফোনে বিটলি দেখালাম যে বিটলিতে কী করলাম, লিঙ্ক শর্ট করে নিয়ে আমরা যে কোনো লিঙ্ক বিটলিতে কী করতে পারি, শর্ট করতে পারি। শর্ট করলে কী হয়, যে ধরেন আমি চাচ্ছি যে গুগল বা একটা অন্য লিঙ্কে ঢোকাবো, তাকে শর্ট লিঙ্কে লিঙ্কটাকে ছোটো হয়ে গেল, একটা বড় লিঙ্কে শর্ট না দিয়ে কী করলাম, ছোটো করে নিলাম। যদি আমরা কোনো ইমেল শর্টনার ইউজ করে আমরা যদি কোনো লিঙ্কে শর্ট করে নিই, তাহলে কি হয়, শর্ট লিঙ্ক করলে ভিউয়ার কখনো লিঙ্ক দেখে বুঝতে পারে না যে আপনি কই যাবেন। ভিউয়ার লিঙ্ক দেখে বুঝতে পারে না যে আপনি কোথায় ড্রাইভ করতেছেন। ঠিক আছে? আপনি গুগলে নিয়ে যাবেন না ফেসবুকে নিয়ে যাবেন। লিঙ্ক শর্ট করছেন, তাহলে শর্ট লিঙ্কে দেখতে পারবো। শর্ট লিঙ্কে ক্লিক করলে আমাকে একটা অন্য লিঙ্কে নিয়ে যাবে। এতে করে কি হয়, ভিউয়ার ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, আর জানে না সে কোথায় যাবে।
যদি আপনি ইমেলের মধ্যে বিটলি লিঙ্ক ইউজ করেন সেক্ষেত্রে এটা এফেক্ট ফেলবে আপনার ইমেল ক্যাম্পেইনের মধ্যে। তাহলে আমাদেরকে কোন ধরনের শর্ট লিঙ্ক ইউজ করা যাবে না, আমরা ইউজ করতে কি করতে হবে, আমাদের যেটা ফুল ইমেজ লিঙ্ক সেই ইমেজটা ইউজ করতে হবে। ফর এক্সাম্পল দেখো আমার এই যে এরা যে ইমেজটা ইউজ করেছে লিঙ্ক এখানে কাজ করতে হবে, এখানে লিঙ্ক কাজ করতেছে, ক্লিক লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্কটা পেস্ট করি, লিঙ্ক পেস্ট করি তো দেখো এটা কিন্তু কোনো শর্ট লিঙ্ক দেয় নেই, এটা কত বড় লিঙ্ক দিছে দেখছো, বিশাল একটা লিঙ্ক দিছে। যদি আমি এটাকে শর্টিং করতাম, শর্টিং করলে আমার একটু এইটুকুর মতো হয়ে যেত, আমার ভিডিওতে শর্টিং করলে আমার লিঙ্কটা এইটুকুর মতো হয়ে যেত। তো এদের সমস্যাটা কি হতো, যে এটা সমস্যাটা হতো যে আমি দেখতে পারতাম না যে আমাকে আসলে কই নিয়ে যাচ্ছে। আমি লিঙ্কটা দিতে এই লিঙ্কটা যদি এরকম হতো যে http.bitly/mmmmm, তাহলে আমি কি বুঝতে পারবো যে আমাকে কই নিয়ে যাচ্ছে? পাবো না। কিন্তু যদি এরকমটা হয় যে এখানে আসলে আছে engage.canva.com, মানে কি তাহলে আমি স্পষ্ট বুঝতে পারবো যে এই লিঙ্কে ক্লিক করলে আমাকে ক্যানভার কোনো একটা রিসোর্স নিয়ে যাবে। পাবো কিনা বলেন? তাহলে হ্যাঁ আমাদের ডিরেক্ট লিঙ্ক দিতে হবে যাতে আমাদের ডাইরেক্টরি ঠিক থাকে। তো এটা আমাদের করা যাবে না, হ্যাঁ, এটা মনে রাখবেন বিষয়টা। তারপরে বলছে কি যে অ্যাড টেক্সট ভার্সন অফ অ্যান ইমেল when you send HTML email include a text version of email, মানে আপনাকে HTML ভার্সন আপনি করতে পারেন, কিন্তু টেক্সট ভার্সনটা ইউজ করতে আপনাকে এই কারণে বলতেছে যে দেখেন আপনি যখন টেক্সট ভার্সনটা কি, টেক্সট ভার্সনটা হচ্ছে টেক্সট ভার্সন, দেখেন এই যে লেখাটা আছে, এই লেখাটা কপি করা যাচ্ছে কিনা দেখেন তো, এই লেখাটা টেক্সটটাকে মার্ক করা যায় কিনা, এই লেখার টেক্সটটাকে, এই টেক্সটটাকে মার্ক করা যাচ্ছে না, দেখেন তো মার্ক করা যাচ্ছে। আমরা অনেক সময় ইমেল পাবো বা অনেক সময় আমরা HTML ওয়েবসাইট দেখবো যেখানে আপনি তাহলে লেখাটাকে মার্ক করতে পারবেন না, এখানে মার্ক করা যায় না। তার মানে ওটা ঠিক ভার্সনে করা নেই, ওটা একদম HTML ভার্সনে এভাবে করা আছে যেখানে আপনার টেক্সটটাকে লক করে দেওয়া আছে, ঠিক আছে। তো এরকম লক করে দেওয়া, লক করলে কি হয়, যখন আমরা টেক্সট ভার্সনে দেবো তাহলে আমরা যদি মার্ক করতে পারছি এটা, যখন যখন আমরা জিমেলকে পাঠাবো, জিমেলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সে ওই লেখাটা পড়তে পারবে, এখানে কি লেখা আছে সে কোড দেখে পড়তে পারবে যে আপনি এখানে এই লেখাটা ইউজ করছেন। তো লেখাটা সে পড়তে পারবে, সে ডিসাইড করতে পারবে যে আপনি তাকে কি ধরনের ইমেল পাঠাচ্ছেন, ইমেলে কি লিখেছেন, সে কিন্তু ডিসাইড করতে পারবে। পারবে কিনা বলেন? যদি আমার লেখাটাকে মার্ক করা যায় তাহলে যখন আমি ইমেলটা সেন্ড করবো তাহলে গুগলে এটাকে লেখাটা পড়ে ফেলতে পারবে কিনা, যে কোনো ইমেল সার্ভার এটা সহজে পড়ে ফেলতে পারবে। যখন এটা সহজে পড়ে ফেলতে পারবে তাহলে সে সিদ্ধান্ত নিতে পারবে যে আপনি কি ধরনের তাকে মেইল পাঠাচ্ছেন। এই কারণে তারা বলছে যে টেক্সট ভার্সন অবশ্যই ইউজ করে। তারা বলছে টেস্ট মেইল উইথ স্প্যাম চেকার। আমরা যখন ইমেল টেম্পলেট বানাবো, ইমেল টেম্পলেট বানানোর পরে এই ইমেলে গিয়ে আমরা এটা চেক করে নেবো যে আমাদের টেম্পলেটটা স্প্যাম স্কোর কীরকম, আমাদের টেম্পলেটটা ঠিক আছে কিনা। তো এটা কীভাবে করতে হয়, আমরা ইমেল টেম্পলেট বানানোর পরে আমরা এটাকে কপি করবো, কপি করে আমাদের ইমেলটা আমরা এই ইমেলে সেন্ড করবো, এই ইমেলটা কপি করে আমরা এই ইমেলে আমাদের টেম্পলেটটা সেন্ড করবো। করার পরে আমরা দেন চেকের স্কোরে ক্লিক করবো, দেন চেকের স্কোরে ক্লিক করলে আমাদের এই টেম্পলেটটার স্কোর কীরকম আমরা দেখতে পারবো যে আসলে এটা স্প্যামি কি স্প্যামি না। নেক্সট ক্লাসে আমরা ইমেল সেন্ড করবো, ইমেল সেন্ড ক্লাসে আমি এই বিষয়টা আপনাদেরকে আমি ভালোভাবে এক্সপ্লেন করবো। তারপরে দেখেন বলেছে IP blacklist. Check your IP and domain in blacklist. If your IP and domain blacklisted, you should whitelisted it or contact your email service provider before sending email. মানে দেখেন আপনার যদি আইপিটাকে কোনো অথরিটি ব্ল্যাকলিস্ট করে রাখে, যেমন গুগল বা অন্য কোনো ইয়াহু বা অন্য কোনো অথরিটি আপনার আইপিকে ব্ল্যাকলিস্ট করে রাখে, তাহলে জিও ভাববে কি যে আপনাকে যদি ব্ল্যাকলিস্ট করে রাখে তার মানে আপনি কোনো স্প্যামিং করেছেন বা আপনি কোনো স্প্যামার, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা মেল করে স্প্যামে পাঠিয়ে দেবে। তো এটা ব্ল্যাকলিস্ট কীভাবে চেক করতে হয় এটা আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো, এবং কীভাবে ব্ল্যাকলিস্টগুলোকে হোয়াইট লিস্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তাহলে আমরা ব্ল্যাকলিস্ট চেক করবো আমাদের ডোমেন, আমরা ইমেল ক্যাবিনের পূর্বে আমরা চেক করে নেবো যে আমাদের ডোমেনটা আমাদের আইপিটা ব্ল্যাকলিস্টেড কিনা। তাহলে বলছে যে বি কেয়ারফুল উইথ দ্য ইমেজ, ইটস রিকমেন্ড নট টু সেন্ড ইমেজ অনলি উইথ সেন্ড ইমেল উইথ ইমেজ অনলি, মানে ইমেজ অনলি মানে হচ্ছে যে আমরা একটা ইমেল পাঠাবো যেখানে শুধুমাত্র এখানে একটা ইমেজই থাকবে, এরকম ইমেল আমাদের পাঠানো না করতেছে। Make sure you have no less than 2 string of the text to every image and you image and automatic. এটা আমরা দুটো স্ট্রিং যেন আমরা ব্যবহার করি, দুটো শব্দ এখানে কমপক্ষে ব্যবহার করে একটা ইমেল আমরা পাঠাই, ঠিক আছে।
খালি ইমেলে আমাদের একটা ইমেজ পাঠাতে না করতেছে, তাহলে আমরা খালি ইমেজ পাঠাবো না। এরা বলছে যে অ্যাভয়েড সাম টাইপ অফ অ্যাটাচমেন্ট লাইক e.exe.g.swm, বলছে যে আপনারা কখনোই এই ধরনের ফাইল অ্যাটাচমেন্ট করবেন না আপনাদের ইমেলে। কি করবেন, ইটস ওকে টু ইউজ .jpg .gif .png .pdf। আপনি জানেন png ফাইল, কোনো jpg ফাইল, কোনো gif ইমেজ, কোনো pdf ইমেজ, এগুলো আপনারা আপনাদের অ্যাটাচমেন্ট হিসেবে আপনাদের ইমেল ক্যাম্পেইনে অ্যাড করতে পারেন, কিন্তু .exe .g.sw এগুলো আমরা অ্যাড করবো না। এর মধ্যে চেক SPF অ্যান্ড DKIM রেকর্ডস। তো SPF মানে হচ্ছে সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক, আর DKIM মানে হচ্ছে ডোমেন কি আইডেন্টিফাই মেল। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সিপিএল একটা ইস্যু। তো আমরা যখন ওয়েব মেল ইউজ করবো, ওয়েব মেলের মধ্যে আমরা সিপিএলটাতে আমরা ডোমেনে গিয়ে এই সিস্টেমগুলো ঠিক করবো। কীভাবে ঠিক করতে হবে, এখানে একটা গাইড দেওয়া আছে, ইউজ দ্য গাইড। এই গাইডটা ফলো করে আমরা এটা ঠিক করে নিব। এটা আমাদের ইন্টারনাল ইস্যু, এটা আমরা ডেভেলপার বা আমরা যদি গাইড দেখে মেনটেন করতে পারি, আমরা নিজেরা সলভ করবো। আদারওয়াইজ আমাদের ডেভেলপারকে দিয়ে সলভ করতে হবে। এরপর বলছে যে ডু নট পারচেজ ইমেল লিস্ট। তো কখনোই আসলে ইমেল ক্যাম্পেইনের জন্য আপনার পরিষেবা হচ্ছে যে কখনোই ইমেল লিস্ট কেনা যাবে না, বিক্রি করা যাবে না। তো এটা আপনার জন্য ক্ষতিকারক। যাদেরকে আপনি ইমেল পাঠাচ্ছেন তারা আপনি সাবস্ক্রাইবার, যখন আপনি কোনো লিস্ট কিনলেন তারা তো আপনার সাবস্ক্রাইবার না, যদি সাবস্ক্রাইবার না, তাদেরকে আপনি মেল করে, তাদের মেলগুলো কী হবে, তাদেরকে মেলগুলো স্প্যামে একটা প্রায়োরিটি থাকে। তো এই কারণে বলছে যে কোনো ধরনের ইমেল পারচেস করবেন না। আপনি সেটা করতে পারেন, কিন্তু এটা আসলে না করার জন্য আপনারা সাজেস্ট করতেছে। তাহলে বলা যায় চেক হাউ ইউর ইমেল আর ডেলিভার্ড। ইউ ক্যান ক্রিয়েট ডিফারেন্ট ইমেল অ্যাকাউন্ট উইথ পপুলার ইমেল প্রোভাইডার লাইক গুগল, ইয়াহু অ্যান্ড সো অ্যান্ড সেন্ড টেস্ট ইমেল টু দেম। হ্যাঁ, তো আপনি দেখবেন যে আপনার ইমেলটা কীভাবে ডেলিভার হয়। এই কারণে দেখার জন্য আপনি বিভিন্ন মিডিয়াতে গুগল একটা ইমেল খুলে দেখবেন, ইয়াহুদের ইমেল খুলে দেখবেন। আপনার যদি বাসায় ইমেল থাকে সমস্যা নেই, তা আপনার ইমেল থেকে এই ইমেলগুলো তাকে ইমেল পাঠাবেন। পাঠানোর পর দেখবেন যে আপনার ইমেলটা কই যাচ্ছে, গুগলে কই যাচ্ছে, ইয়াহুতে কই যাচ্ছে, কোনো ইস্যু হচ্ছে কিনা, সে সব চেক করে দেখবেন। এটা আপনাকে বলতেছেন। তারা বলছে যে সেন্ড দ্য ইমেল টু দ্য ইউর ক্লায়েন্ট রেগুলার বেসিস আর ইনস্ট্রাক্ট ইউর রেসিপিয়েন্ট অন হাউ টু এস্টাবলিশ ইউর ইমেল অ্যাড্রেস। তাহলে আপনি রেসিপিয়েন্টকে মেলে বোঝাই দিবেন যে কীভাবে উইশ তৈরি করতে হয়, আপনি ইমেল যে রেগুলার পেতে চান। হ্যাঁ, সেটা একটা অপশন দেবেন, যে দেখবেন যে মার্ক ডোন্ট মার্ক স্প্যাম মেনে নেবেন, যে আপনি দেখবেন যে আপনি যদি আমাদের মেল পদ্ধতি পেতে চান, তাহলে ডোন্ট মার্ক স্প্যাম, কখনোই স্প্যাম বাটনে ক্লিক করবেন না। এটা একটা নিচে অ্যালার্ট দেবেন। তাহলে কি হয়, এটা করে আপনার ইউজার ভুলেও কখনো আপনাকে আনসাবস্ক্রাইব বা ডোন্ট বা স্প্যামে আপনাকে ক্লিক করবে না। আপনি মেসেজ পাঠাবেন আপনার রিসিভেন্টকে, তো সেখানে লিখে দেন যে ইফ ইউ ওয়ান্ট টু গেট আওয়ার ইমেলস রেগুলারলি দেন ডোন্ট ক্লিক আনসাবস্ক্রাইব অর স্প্যাম, মার্ক স্প্যাম। যাতে কি হবে, এলার্ট লিখে দিলে আপনার ক্লায়েন্ট কখনোই আপনাকে, সে অ্যালার্ট পাচ্ছে যে সে এগুলো পেয়েছে, তাহলে আপনাকে কখনোই আনসাবস্ক্রাইব করা যাবে। আনসাবস্ক্রাইব করলে আপনি কখনো তাকে মেল পাঠাতে পারবেন না। এই কারণে আপনি এটাকে অ্যালার্টটা দিবেন, যখন আপনি এগুলো ভেসে থাকে তাকে মেল পাঠাবেন। আমি কি ব্যাপারটা বলতে পেরেছি? ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে আমাদের ইমেল পলিসি। এই পলিসিগুলো আমরা ইমেল ক্যাম্পেইনের সময় আমাদেরকে যথাযথভাবে মেনে চলতে হবে। আমরা এগুলো মেনে চলবো। এগুলো যদি আমরা মেনে চলি তাহলে